না, এটা আমি এটার নাম যা দিছি ওই নাম, এটা হলো থিম ডাব্লিউপি থিম, ঠিক আছে? এই নামই দিলাম। এই নামে কি আগের কিছু আছে? নাই, থাকলে কিন্তু সমস্যা। আচ্ছা, ডাব্লিউপি থিম এটার ভিতরে। এখন এটার ভিতরে কি করব আমি? ফার্স্টে ডাব্লিউপি থিমটা যে আমি করলাম এটাকে আমি আমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে নেব, অর্থাৎ আমার সার্ভারে আমি লোকালে ইনস্টল করে নেব। এটা তো ইনস্টল নাই এখন বাই ডিফল্ট। তাহলে ইনস্টল করতে গেলে আমার কি করতে হবে? ফার্স্টে একটা ডাটাবেস বানাইতে হবে। ফার্স্টে ডাটাবেস বানাইতে হবে না একটা? হ্যাঁ, জ্যাম তো প্রথমে চালু করে নিছি, তো জ্যামটা চালু আছে কিনা তারপর একবার দেখে নেই। এই যে চালু আছে। এখান থেকে একটা ডাটাবেস পিএইচপি মাই অ্যাডমিন থেকে করে নেব। পিএইচপি মাই অ্যাডমিন, হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন এবং এই কাজগুলা বাসায় যায় একটু করবেন। তাহলে মানে আমার মনে হয় আপনি যদি থিম তৈরি করতে নাও পারেন, তো শিখতেছি থিম ডেভেলপমেন্টের জন্যই। যদি ভালো মতো করেন তাহলে থিম ডেভেলপমেন্টও করতে পারবেন। আচ্ছা, তাহলে ডাটাবেস হওয়ার পরে এখানে কি করতে হবে? আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার জন্য ডাটাবেস ক্লিক, এবং যেই নামে প্রজেক্ট নাম দিছি খেয়াল করেন, এখানে WP_থিম এই নামেই ডাটাবেস বানাবো। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অন্য নাম দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এই নামে করলাম কেন? তাহলে আমি বুঝতে পারতেছি যে ডাটাবেস কোনটা, আমার প্রজেক্ট কোনটা, একটা মিল রাখতেছি। হ্যাঁ, আমাদের আরো রিভিশন হচ্ছে আর কি। আচ্ছা, তো ডাটাবেস হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কি করব? আমরা তো মজিলাতে করি কাজটা, তাহলে আমাদের এখানে এখন ইনস্টল করতে হবে। তাহলে লোকাল হোস্ট / আমাদের প্রজেক্টের নামটা দিতে হবে। প্রজেক্টের নাম দিছিলাম WP_থিম, দেওয়ার পরে ইন্টার। এগুলা কিন্তু আপনারা সবাই জানেন, ওই হিসেবেই আমরা কাজ করতেছি। দেওয়ার পরে এখন এই যে এগুলো ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস। কন্টিনিউ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টেস্টার, তারপরে এই 4টা ইনফরমেশন আমার লাগে। এই ইনফরমেশনগুলো আমরা জানাবো। লেটস গো। এখানে আমাদের প্রথমে ডাটাবেস নেম, ডাটাবেস নেমটা আমরা যেটা তৈরি করে রাখলাম, ডাটাবেস WP_থিম। তারপর হলো ইউজার নেম হলো রোড, পাসওয়ার্ড নাই, আর হোস্ট থাকে লোকাল হোস্ট WP এই। তো এটার আপনারা চেঞ্জ করে দিতে পারেন, এইটাও থাকতে পারে, সমস্যা নেই। এটা যে ইয়ের নামটা দেওয়া হয় ভালো, টেবিলের নাম না, ওই প্রজেক্টের নামটা। রান দ্য ইনস্টল দেওয়ার পরে আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল হইলে এখানে সে আমাকে অ্যাডমিন প্যানেলের জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলবে, তাই না? প্রথমে হলো সাইট টাইটেল। তো আমরা যে নামে সাইটটা করব ওইটা হলো WP, হ্যাঁ, আচ্ছা আমাদের আচ্ছা থিম দিলাম, WP_থিম এটা দিলাম আগে, পরে আমি ঠিক এগুলো চেঞ্জ করা যায়, তো সমস্যা নেই। আর ইউজার নেম দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিলাম 1 2 3, এটারে 1 2 3 কনফার্ম দেওয়ার পরে এগুলো সব ঠিক আছে। একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়। হ্যাঁ, এইটা কিন্তু আপনাদের অরিজিনালটা দিবেন যখন আপনারা করবেন, এবং এটাতে ঠিক দিয়ে দিবেন। দেওয়ার পরে হ্যাঁ, ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আসবো আমরা, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে এখন আমরা কোন ডিজাইনটাকে, অর্থাৎ HTML CSS স্টেপ দিয়ে আমরা যে একটা ডিজাইন করছি, ওই ডিজাইনটাকে কোন ডিজাইনটা নিব, ওইটার জন্য আমরা যে প্রজেক্টটা ডাউনলোড করলাম এখানে, এই যেটা, এটাকে রান করব। রান করে এটাই আমাদের সাইট, এটা মনে হয় ভাইরাসে পাইছে। আমার মনে হচ্ছে। আচ্ছা, দেখি দেখে এই যে এইটাই ঠিক আছে। আচ্ছা, ওটা আসুক, সমস্যা নাই। এটা টান দিয়ে আবার বাই করে নেই। আচ্ছা, এটা বাই করতে হবে না, এটা একই। আচ্ছা, হোক। হ্যাঁ, দেখবো, আমরা একটু দেখি। এই কাজগুলো তো আমাদের মানে খুব ক্লিন কাজ, তো মানে বেসিক কাজ, তো এগুলো আমাদের আস্তে আস্তে করলেও আমাদের জন্য লাভ হবে, তাই না? পরের দিকে যদি আস্তে আস্তে যায় কোনো লাভ নাই, প্রথম দিকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কোনটা? এই যেটা, এটার পরে এই ফাইলটা আমাদের দরকার নেই, এটা আর এগুলা, হ্যাঁ এইটা।
এটি থাক। এটার ভিতরে দেখেন জিএসএস এর কিছু ফাইল আছে, আর এটার ভিতরে সিএসএস আছে, আর এটার ভিতরে ফন্ট আছে, এটার ভিতরে আইএমজি আছে, তাই না? আর আমাদের মূল ফাইল হলো ইন্ডেক্স, এটাই। তো এটাকে আমরা ওপেন, ফন্টের ভিতরে কি থাকে ওটা ওই যে বোস্টেপ দা করে আসছি, ফন্ট অসাম, ক্লিপ আইকন, বুঝলেন নাই? বোস্টেপের প্রজেক্ট মনে হয় আপনি করেন নাই, বাসায় এখানে যেটা করছিলাম ওটা করেন নাই। এই যে এই প্রজেক্টটা আমরা বোস্টেপ দিয়ে ডিজাইন করছিলাম, মনে আছে আপনাদের? এরকম একটা সাইট দিয়ে করছিলাম, এইটা আপনাদের না, কিন্তু এরকমই সাইট একটা করছিলাম, এটা দেখে দেখে। কিন্তু এটা আনছি কেন, এটাতে কমপ্লিট করা আছে, এর জন্য এটা আনছি, ঠিক আছে? এখানে কি আছে দেখেন আপনাদের, এখানে আছে উপরে কিছু সোশ্যাল আইকন আছে, ফোন নাম্বার আছে, এখানে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে সাইট টাইটেল অর্থাৎ আমার কোম্পানির লোগো বা সাইটের নাম, তারপর আছে মেনু, তারপর আছে এটা একটা স্লাইড শো, এখানে যেটাতে যাবো ওই স্লাইড শোটা আসবে। এটা অটো দেওয়া নাই মনে হয়, করা আছে, ওই যে ক্লিকে দেওয়া আছে। আর এগুলো হলো আমাদের কি, এই যে এই তিনটা হলো আমাদের মনে করেন কুইক, এগুলো সার্ভিস মনে করেন ধরতে পারেন, এগুলো আমাদের সার্ভিসগুলো। আমরা কি কি দেই, কুইক সাপোর্ট দেই, আমরা কি করি, ওয়েব ডিজাইন করি, আমরা ইজি কাস্টমাইজ করি, অর্থাৎ যে কোনো থিমকে কাস্টমাইজেশন করে ইজি করতে পারি। আচ্ছা, তারপরে এগুলো কি আমাদের, এগুলো আমাদের প্রোফাইল, অর্থাৎ আমাদের কোম্পানির বিভিন্ন ইয়ের প্রোফাইল মনে করেন, তার সম্পর্কে ইনফরমেশন, তার সম্পর্কে ইনফরমেশন। এটার মধ্যে কি আছে, এটা আমাদের ইমেজ, এটা তার টাইটেল, এটা তার মনে করেন কন্টেন্ট, আর রিড মোর, এখানে ক্লিক করলে সে তার ডিটেলসে চলে যাবে, এই ধরনের মনে করেন। আর এখানে একটা কিছু আছে গেট ইট নাও, আর এখানে এগুলো হলো কি আমাদের ওয়ার্ডপ্রেসের ভাষায় এগুলোকে বলে উইজেট, আর এইচটিএমএল সিএসএস বলি এটাকে ফুটার, তাই না? ফুটারের মধ্যে দুইটা ফুটার আছে, একটা হলো ফুটার বটম, ফুটার টপ, এইভাবে আমরা। আর এখানে এটা একটা ক্লিক করলে উপরে যায়, আর মেনু। তো এইটা হলো আমাদের কি করা, এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ডিজাইন করা। এখন এই ডিজাইনটা তো স্ট্যাটিক, তাই না? এটাকে এখন ডাইনামিক করতে হবে। এই টোটাল ডিজাইনটাকে এখন আমি চাই, এই যে মেনুগুলা তো দেওয়া আছে, কিন্তু এই মেনু একজনের নাম চেঞ্জ করবে, এই মেনুর পরিবর্তে অন্য মেনু দিবে, এই মেনু তখন এই পেজের পরিবর্তে অন্য পেজ দিবে, আবার এখানে যে ছবি আছে এই ছবির পরিবর্তে অন্য ছবি দিবে, এখানে এই নামগুলো চেঞ্জ করবে, এখানে এই ছবির পরিবর্তে অন্য ছবি দিবে, সে তার যে কোম্পানির ওয়েবসাইট তার মতো করে করবে, এগুলো চেঞ্জ করবে। তো এর জন্য আমার কি করতে হবে, সব কিছুকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করার জন্য আমরা কি করব, ওয়ার্ডপ্রেসে করব, এর জন্য ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে। তো এর জন্য আমরা কি করব দেখেন, আমরা তো একটা কাজ করছি, তাই না? এখন আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, এর জন্য ওই কাজটা করে নিছি আমরা। এই যে এই টোটাল যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা এই ফোল্ডারের ভিতরে আছে না, এটাকে আমি কপি করব। কপি করে আমার যে ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করছি যেখানে জ্যাম্পের ভিতরে htdocs বলতে এখানে htdocs পাচ্ছি, কিন্তু আমার যখন সার্ভারে যাব তখন কিন্তু আর htdocs পাবো না, তখন ওই যে পাবলিক HTML রোড ফোল্ডার যেটা, বা এফটিপি দেওয়া যদি করি এফটিপি রোড পাবো। তো ওটা আমরা যেদিন সার্ভার নিয়ে কথা বলবো ওই দিনকে ওটা বলবো। একই জিনিস, মানে ওই এখানে পারলে ওইখানেও একই সিস্টেম সেম। ডাব্লিউপি থিম, এটার ভিতরে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমের ভিতরে যে ডিফল্ট ভাবে আমার কয়টা থিম আছে, তিনটা, অর্থাৎ 15, 2015, 2014, 2013। এটির মানে কি, মানে 2013 সালে এটা বানাইছিল ওয়ার্ডপ্রেস, 2040 তে এটা বানাইছে, 2050 তে এটা বানাইছে, মানে দিন দিন সেরা কিছু জিনিস আপডেট করছে, আপডেট করে কিছু ফাংশন দিতে। তো কোনো ফাংশন যদি আমাদের লাগে, এইগুলোর ভিতরে কিন্তু টোটাল একটা থিম কিন্তু এটা। তো কোনো কিছু যদি জানার দরকার হয়, কোনো হেল্পের যদি দরকার হয়, এটার ভিতরে থেকেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। যে আপনারা বলেন না যে আপনার তো function.php ফাইল আছে, ওটা আমি আমার ফাইলে ইনক্লুড করে দিই, আমারটা দরকার নাই। এই যে প্রত্যেকটা থিমের ভিতরে এই function.php ফাইল একটা থাকে, আপনি এখান থেকে হেল্প নিয়েও কাজ করতে পারেন। এই দেখেন এই প্রত্যেকটা ফাইলে, কারণ function.php ছাড়া কোনো থিম আপনি করতেই পারবেন না। এই দেখেন এখানে আছে, এই যে তো এই ফাইলটা আপনি, এইটার ভিতরে অনেক ফাংশন লেখা আছে, আপনি কোনো ফাংশন পারেন না, এটার ভিতরে লেখা আছে, এখানে যান কপি করে আপনারটাই বসাই দেন, ঠিক আছে? বুঝতে হবে তো, মানে এগুলো তো এখানে যে আছে এই জিনিসটাই তো আমরা জানতাম না, তো এটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ, তো এখন আমি সাইটটা নিয়ে আসলাম এখানে কপি করে। সাইটটা কপি করে আনার পরে আমরা কি কাজ করব, আমাদের ফার্স্ট টার্গেট 3টা কাজ করতে হবে। ফার্স্ট 3টা কাজ, কি কি কাজ 3টা বলেন তো, কারণ মনে আছে? প্রথমে index.html, এটাকেই ফার্স্টেই করতে হবে index.php। কেন PHP করতে হবে? কারণ ওয়ার্ডপ্রেস PHP ছাড়া বোঝে না, ঠিক আছে? আচ্ছা, এইটার ভিতরে যাইয়া আমার এইগুলা এই কালার আসতেছে, আমার একটু লাগতেছে,
এটা ভাইরাসে মনে হয় অ্যাটাক। হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি একটু রেকর্ড। এটা যাওয়ার পরে এখানে আমরা 3টা কাজ করব। কি কি কাজ করব প্রথমে? আচ্ছা এই যে এই এক্সট্রা যে কাজ ফাইলগুলো এগুলো আমি ডিলিট করে দেবো। কেন? কারণ আমার মূল ফাইল কিন্তু আমার সাপোর্টে আছে। এই যে এটা কিন্তু আমার মূল ফাইল, মানে HTML CSS করছে। এখান থেকে কোনো কিছু লাগলে এখান থেকে নিয়ে আসবো। এখানে এত কিছু রাখলে আমার মানে অনেক মনে চাপ প্রেশার আসবে আমার মাথার মধ্যে। এগুলা কি? হ্যাঁ হ্যাঁ, কাজে ঝামেলা ওইখান থেকে নিয়ে আসবো। এই জন্যই তো এইগুলো আমি এখন মেইন যে প্রথম থেকে আমরা শুরু করতেছি এগুলা এই পর্যন্ত আমি রাখবো। কেন? কারণ index.html দরকার আমার ফার্স্ট হলো তো ফ্রন্ট পেজ, ভিতর পেজগুলো আমি পরে করবো। তাহলে index.html কে আমার প্রথমে কি করতে হবে? index.php ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হলো আমার এখানে একটা ফাইল তৈরি করতে হবে style.css। এইখানে এটার ভিতরে কিন্তু style.css থাকতে পারে, এই যে আছেও, কিন্তু এই style.css আর এই style.css কিন্তু এক না। এটা হলো আমার থিম সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আমার style.css রোটে এই ফোল্ডারের ভিতরে থাকলে হবে না। এই রোটের মধ্যে আমার একটা style.css তৈরি করতে হবে, style.css। 2 নম্বর কাজ হইলো, এবং স্টাইল তৈরি করলে হবে না, এটার ভিতরে ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশনটা এখন কি দিব? ইনফরমেশন এটা আমি জানি না, না জানলে ওই যে আগের যে থিমগুলো আছে না, ওই থিম থেকে কপি করে নিয়ে এসে পড়বেন। অথবা আপনারা সবচেয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করে মজা কি, যে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাংশন, সমস্ত কোড আপনার গুগলে সার্চ দিলে পাওয়া যায়, মানে এটা আপনার খুঁজতে হয় না। এবং তাদের একটা অফিসিয়াল সাইট আছে কোডেক্স নাম, কোডেক্স ওয়ার্ডপ্রেসের সাইট। তো wordpress.org ভিতরে কোডেক্স যাবেন, অথবা এখানে আপনি গুগলে সার্চ দিলেও হবে যে ওয়ার্ডপ্রেস, না কোডেক্স লিখলে তো চলে গেল তাদের সাইটে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মনে করেন, এটার আমাদের টপিকটার নাম কি? থিম ডেভেলপমেন্ট লিখে ইন্টার দেবেন। ইন্টার দিলে এটা কিন্তু গুগলে লিখলাম আমি, লেখার পরে দেখেন এখানে http://codex.wordpress.org, এই যে তাদের যে সাইটটা, এই সাইটটার মধ্যে কি আছে সমস্ত জিনিস। ওই যে W3 স্কুলস আছে না, যেমন HTML CSS এর জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য হলো এইটা কোডেক্স। এইখানে গেলে আপনি ডিটেলস পাবেন, মানে সমস্ত জিনিস পয়েন্ট বাই পয়েন্ট, টপিক বাই টপিক দেখে দেখে এখান থেকে শিখতে পারবেন। মানে একদম ফ্রেশার যারা, একদম নতুন যারা, তাদের জন্য খুব হেল্পফুল। আর যারা নাকি অনেক এক্সপার্ট, তারা তো এটা ছাড়া কাজই করতে পারে না, মানে কোনো কিছু দরকার হলো এখানে থেকে নিয়ে আসবে কপি করে। এই যে এখানে কি করা আছে, হোয়াই ওয়ার্ডপ্রেস থিম, মানে কেন ওয়ার্ডপ্রেস থিম, থিওরিটিক্যাল সহ মানে ডিটেলস জিনিস দেওয়া আছে। এমন কোনো কিছু নাই এখানে দেওয়া নাই। এই দেখেন এখানে আমার এই কোডটুকু দেওয়া আছে, এটুকু কপি করবেন। আমি কিন্তু ওইখান থেকে নিয়ে আসতে পারতাম, কোথায় থেকে বলেন তো? ওই যে কিন্তু এখান থেকে আনলাম কেন বলতে পারবেন? এখান থেকে আনলাম কেন? আপনাদের দেখানোর জন্য। কারণ আপনারা একটা জিনিস পাচ্ছেন না, একটা জিনিস জানেন না, তখন এখানে এসে লিখবেন গুগলে, লিখলেই দেখবেন codex.wordpress.org, অথবা অন্য সাইটও থাকতে পারে। তো এদের সাইটটা হলো অফিসিয়াল সাইট, তো এখানে রিলায়েবল বেশি। তো এখান থেকে কপি করে নিয়ে আসবেন এইভাবে। হ্যাঁ, নেওয়ার পরে এই কোডটুকু কোথায় বসাবেন? style.css এইখানে বসাবেন। বসানোর পরে এইখানে এখন আপনার থিম, হ্যাঁ আপনার জিনিসগুলো লিখবেন। আমার প্রথমে হলো থিম নেম, তাহলে থিমের নাম কি? আমার থিমের নাম আমি দিচ্ছি সাইট। আমি কিন্তু একটা জিনিস আমি বলি আপনাদের, মানে কনসেপ্ট অনেক, এটা হলো মূল ফাইলটা। এই মূল ফাইলের ভিতরে আমি কন্টেন্টের WP কন্টেন্ট থিমের ভিতরে আমি 100টা ডিজাইন রাখতে পারি, সমস্যা নেই। এত ডিজাইন রাখলে আমার সার্ভার ভারী হয়ে যাবো, আবার এত মানে 5-7টা রাখতে পারেন। 7-8টা রাখলে কি হবে, আপনি যখন যে থিমের ডিজাইন চান, ওই থিমের ডিজাইন খালি জাস্ট থিমটা অ্যাক্টিভ করবেন, আর কিছু না, ডিজাইন সব পেয়ে যাবে। তো ডিজাইন থিম অ্যাক্টিভ করলে অনেক সময় একটু নড়ে চলে যায়, মানে এই যে মেনুগুলো পায় না, এইগুলো পায় না, তখন আবার দেখাই দিতে হয়, ম্যানেজ লোকেশনে যায়। তো এগুলো তো আমরা জানি পারি, এগুলো ওইখান থেকে দেখা দেবো। তো এইটা হলো আমার থিম, আর ওইটা হলো আমার প্রজেক্ট। তাহলে থিম আর প্রজেক্ট কিন্তু এক না। তাহলে আমার সাইট হলো এখন এটা সাইট, এটা হলো আমার নাম। হ্যাঁ, তাহলে আমার সাইট। তারপর হলো আমার এটা ইউআরএল, মানে আমি যে প্রজেক্টটা করতেছি সেই প্রজেক্টের নামটা কি হবে। মানে আমরা যে এখানে একটা আমাদের সাইট ওপেন করছিলাম না, কোনটা দিয়ে করলাম, এখানে করে নেই, এই যে এটাকে আমরা ওপেন করে রাখি, তাহলে আমাদের বুঝতে কাজ করতে সুবিধা হবে। এই ডেস্কটপে যে সাইটটা আছে, এই যে এটা হলো আমাদের কাজ, আমাদের এই যে ইন্ডেক্স ফাইলটা আমরা তো এটাই করতেছি, তাই না? এটা ওয়ার্ডপ্রেসের মধ্যে করতেছি, একটা প্রজেক্টে করতেছি, এর জন্য ওইটা আমাদের মূল এইটা তো এই যে এই যে সাইট, প্রজেক্টের কোম্পানির নাম হলো সাইট, এটা হলো আমাদের থিম নেম। তাহলে থিম নেম, আর এখানে একটা দিয়ে দিবেন আর কি,
একটা কিছু দিয়ে দিবেন, সমস্যা নেই, এগুলো তো এখন এমনিতেই। আর যখন আপনারা অরিজিনাল করবেন তখন অরিজিনাল দিবেন। এখানে কি দিবেন অরিজিনাল বলেন তো? অথর ইউআরআই মানে কি, থিম ইউআরআই মানে কি, আপনি যে থিম, হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অথর মানে অথরের নাম দিবেন, হ্যাঁ যে বানাইছে তার নাম দিবেন। তারপরে ডেসক্রিপশন, অর্থাৎ এই যে আপনি যে সাইটটা, এটা তো একটা থিম, ইচ্ছা করলে এই থিমটা যে বানাইতেছেন আপনি, এটা মার্কেটে সেলও করতে পারেন। তো এই থিমটা যে নাকি ইউজ করবে, যে নাকি কিনবে, সে তো আগে এগুলো পড়বে যে থিমটা কেন, কি জন্য, তখন এটা ডেসক্রিপশন দিবেন যে এই থিমটা কেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার মতো করে এই থিমটা কোন কোন ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে ভার্সন দিবেন, অর্থাৎ আপনি যদি এই থিমটা পরবর্তীতে আরো ডেভেলপ করেন, প্রথমে 1 দিলেন, পরে 2, পরে 3, এরকম। লাইসেন্স দিলেন, আপনার লাইসেন্স যদি থাকে, এটা এগুলা তো নাই আমাদের, এগুলো না দিলেও হয়, যদি দিতে চান দিয়ে দিতে পারবেন। ট্যাগ দিতে পারেন। ট্যাগটা কেন ইউজ হয় বলেন তো? সার্চ ইঞ্জিনের জন্য, খুঁজা পায়, এইসব ওয়ার্ড দিয়ে খুঁজলে আপনার এই থিমটা পাবে। হ্যাঁ, কোনটা ট্যাগ বলতে কি, ট্যাগের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে বলে কিওয়ার্ড। এই কিওয়ার্ড, এই 10 লেখা যদি আপনি গুগলে সার্চ দেন যাতে আপনার থিমটা আসে, এর জন্য এগুলো সার্চ। থিম ফরেস্ট হলো সবচেয়ে 1 নম্বর বিশ্বে থিমের জন্য, থিম ফরেস্ট। তারপরে ওয়ার্ডপ্রেসের ইয়েও আপ করতে পারেন। আচ্ছা, থিম, আচ্ছা এগুলো আমার দরকার নাই, এগুলো যদি দিতে চান টাকা দিবে আপনাকে, ওখানে অ্যাকাউন্ট করতে হয়, ওই অ্যাকাউন্টে আপনার টাকা চলে আসবে। টাকা আপনার তো আসে না, ডলার আসে আর কি, ওটা আপনি পরে উঠায় নিতে পারবেন যে কোনো কার্ড দিয়ে পে নেওয়ার, এই মানি স্কিল অথবা যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে এগুলা তো আমার হয়ে গেল, ইনফরমেশন হয়ে গেল, তারপর আমি সেভ দিলাম, এটা চলে গেল, শেষ। এখন যদি আমার কোনো শেষ জিনিস থাকে এটা আমি লিখে দেবো, এগুলো আমার এত দরকার নাই। তারপর 3 নম্বর কাজ কি করবো বলেন? স্ক্রিনশট। স্ক্রিনশটটা কেন নিব? থিমটা যখন আমার ওপেন করবে, এই যে এখানে আসেন, এখানে এসে এই দুটো দিলেই চলে আসবে, কিন্তু স্ক্রিনটা ইটা আসবে না। এটাই তো আমাদের সাইট, তাই না? এটা আমাদের ইয়ের জন্য, এটা আমাদের এই যে লগ ইন যান, লগ ইনে গেলে এইটাই তো অ্যাডমিন 1 2 3, এইখানে এই যে থিমের এখানে আমরা ডিফল্ট আমাদের থিমটা দেখতে পারবো। না, আউটপুটটা আমি দেখিনি এখন। এখানে এসে থিমে যাবো, অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমে, এটার এখন আউটপুট যদি দেখতে চাই তাহলে আমরা পাশে দেখি, এখানে দেখি, এই যে এই এখন এখানে কয়টা আছে, 1 2 3 আছে না, এই 3টার মধ্যে এইটা আমাদের চলে আসছে অলরেডি, 2টা জিনিস করাতেই এটা চলে আসছে। এই থিম ব্যান্ড ডিটেলসে যদি ক্লিক করি, এখানে দেখেন এই যে থিমের নাম কি দিছি, ভার্সন কি দিছি, বাই মানে অথর, এটা হলো ডেসক্রিপশন, এটা হলো টেক্সট, এবং এইরকম ইনফরমেশনগুলো আমার চলে আসে। এবং এটাকে যদি অ্যাক্টিভ করি তখন এটা অ্যাক্টিভ হবে। কিন্তু এই যে থিমের ডিজাইনটা কেমন, এখানে এই যে থিমের ডিজাইনটা কেমন, এটা দেখলেই যেমন বোঝা যায়, এর জন্য এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এর জন্য এখানে একটা ফাইল তৈরি করতে হয়, নাম হলো screenshot.png, এইটার ভিতরে এইখানে। তো এখানে নাম দিতে হবে কি screenshot.png। তো screenshot.png যে ফাইলটা আছে তার একটা উইথ আছে, তার একটা হাইট আছে, তো এটা কত হবে কি হবে এত আমার, হ্যাঁ, তো 800 বাই 680 এত মুখস্থ করার তো আমার দরকার নাই। আমি কি করুম, অন্য তাদের এটা পিছনে কই, হ্যাঁ এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানে আপনি ভুলও হইতে পারে, 800 একজনে বলতে পারে 800, একজনে বলতে পারে 300, একজনে বলতে পারে 400, পরে তাদের এগুলো দরকার কি আছে, এখানে একটা লেটেস্ট যেটা নেবেন ওইটা নেবেন, 15টা নেবেন। এখানে যায় তাদের যে screen.png এটাকে কপি করবে, কপি করে আমাদের যে থিম এখানে এসে দিয়ে দিবেন, এটা দিয়ে এখানে তাদের ছবি, এটাকে ফটোশপ দিয়ে ওপেন করে আমার ছবি দিন। সাইজ তাহলে আমার কি হলো, সাইজটার সম্পর্কে আর লেখা বানান ভুল হইলে হবে না, বানান টানান এত কিছু ঝামেলা হইলো না, মানে আমি খুব অল্পতে এটা করে ফেললাম। এখন একটা স্ক্রিনশট নিতে হবে, তো স্ক্রিনশটটা আমার ডিজাইনটা কোনটার মধ্যে যেন ওপেন আছে, এটার মধ্যে ওপেন আছে, এটাকে একটু ছোট করি না, এই এত না, এইটুকু নিলেই হবে, এতটুকু স্ক্রিনশট নিই, ঠিক আছে। তো এতটুকু স্ক্রিনশট নেওয়ার জন্য স্নিপিং দিয়ে নিই, হ্যাঁ এটা দিয়ে আসবে, এই যে আসছে,
আসার পরে যেখান থেকে যতটুকু আমার দরকার ততটুকু টান দিয়ে, টানটা হয় নাই, এই যে আসছে এখানে নিউ। এই মাউসটা বেশি মনে হয় সুবিধা না। এই হয়ে গেছে তাই না? এটাকে সেভ দিলাম ডেস্কটপে, পরে আমি ডিলিট করে দেবো। ক্যাপচার পিএনজি তাই না? এই নামে সেভ দিলাম। এখন ফটোশপে যায় এখান থেকে আমি ফাইলে যাই ক্যাপচার পিএনজি কিন্তু নিয়ে নেব এখান থেকে। ক্যাপচার পিএনজি এটাকে ওপেন করবো, কপি করে এখানে যায় এটা ইমেজটা দিয়ে দেবো। এই তাহলে হয়ে গেল, আর কিছু দরকার নেই আমার, এটা তো সবকিছু ঠিকই আছে। মিডিলে বসালাম, দেওয়ার পরে সেভ। মাপটা আমার আর কোনো ঝামেলা হলো না। এখন এটার উপরেই তো পেছনে সেভ দেওয়ার সময় অবশ্যই ফাইলে যায় সেভ ফর ওয়েব দিবেন, তাইলে আমাদের এটা ভালো। দেওয়ার পরে পিএনজি দেওয়া আছে, অবশ্যই পিএনজি ফরম্যাট দিবেন, জেপিজি বা অন্য ফরম্যাট দিলে কিন্তু হবে না। দেওয়ার পরে পেছনে যায় যেখানে আমরা নিয়েছিলাম সাইটের ভিতরে, এখানে তো নিয়েছিলাম রিপ্লেস। হয়ে গেল, এটা আমাদের কাজ শেষ। হ্যাঁ একবারই ক্লোজ, ফটোশপ আর লাগবে না আমাদের। এই হয়ে গেল। এখন এটাও দরকার নেই। এখন কি হলো যে আমাদের যে ওয়ার্ডপ্রেস, এই যে এই সাইটে এটা যদি রিফ্রেশ দিই এখানে ডিজাইনটা চলে আসবে। ডিজাইনটা চলে তাহলে বুঝতে পারলাম, এবং এটা অ্যাক্টিভ করা আছে। এখন যদি আমরা সাইটে যাই, ভিজিটে যাই, এখানে রিফ্রেশ দিলে আমাদের থিমের ডিজাইনটা আসবে তাই না? কোন ডিজাইনটা আসবে? এই যে এই ডিজাইনটা আসবে। কিন্তু এখানে কিন্তু আমাদের কিছু আসে না, আসছে এরকম আসছে। কেন আসছে কেউ বলতে পারবেন? হ্যাঁ সিএসএস পায় নাই। তারপরে আর কেউ, আপনি কি বলছেন? সিএসএস পায় নাই। সিএসএস দিয়েই তো আমরা ডিজাইন করি। এখন সিএসএস পায় নাই, যদি আমি বলতাম যে স্লাইড শো কেন পায় নাই, তখন আমি বলতে পারতাম যে কোয়েরি পায় নাই, কারণ স্লাইড শো আসে কোয়েরি থেকে, ডিজাইন আসে সিএসএস থেকে। তাহলে আমার প্রথমে আমি খুঁজতেছি কি ডিজাইনটা, তার মানে কি আমার সিএসএসটা পায় নাই। তাহলে এক কথায় আমি বলতে পারি যে সিএসএস পায় নাই। তাহলে সিএসএস তো পায় না, এটা আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট সিএসএস পায় না, তাকে লিঙ্ক আপ করাই দিতে হয়। তো লিঙ্ক আপ করানোর জন্য আমার কি করতে হয়? এই যে এখানে আমার যে ফাইলটা আছে সাইটের ভিতরে index.php, এইটাকে এখন আমরা ওপেন করব। ওপেন করে এইখানে লিঙ্কগুলো পাওয়া দিতে হবে। কার লিঙ্ক? এই যে সিএসএস এর লিঙ্ক। তো গত ক্লাসে আমরা সিএসএস এর লিঙ্ক পাওয়া দিয়েছিলাম কিভাবে, কারো মনে আছে? আমরা এইখানে একটা পিএসপি এর কোড দিয়ে দিয়েছিলাম। কোডটা হলো কি, পিএসপি যদি ডাইরেক্ট যদি রোটে থাকে, এই যে দেখেন এগুলা একটু মানে দেখাই দেয় কি, এগুলা মানে এই যে এই সিএসএস যদি পাওয়া যেতে চান, এটার জন্য হলো ব্লগ ইনফো। পিএসপি ব্লগ ইনফো দিয়ে যে ফাংশনটা আছে সেটা দিয়ে পাওয়াতে হয়। কিন্তু আপনি যদি এটার ভিতরে কোনো সিএসএস থাকে তাহলে তাকে পাওয়ানোর জন্য লিখতে হয় গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, এটাকে ইকো করাইতে হয়। ইকো করাইলে এখানে এটা পায়, এই সিএসএসটা পায়। এটা এইটুকু ক্লিয়ার লিঙ্ক না দিলে এখানে পাবে না, ঠিক আছে? হ্যাঁ হবে না তো, এটা তো নিয়ম মাফিক কাজ করতে হবে না। তো এইখানে আপনার ডাইনামিক করতে হবে। এখানে লিঙ্কটা যে আছে সেটা এই যে সিএসএস যেই ফাইলটা থেকে পাচ্ছে সেই ফাইলটা থেকে পিএসপি দ্বারা ডাইনামিক করতে হবে। তো এটা আমরা একটা কোড লিখছিলাম, কোডটা হলো এরকম, এই যে আমি লিখে দেই পিএসপি শুরু, এই কোডগুলো আমার লেখা আছে, আমি লিখি না এগুলা, তারপর এখন লিখে দিতেছি। ইকো করতে হয়, এটা হলো গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরআই, এইটা। হ্যাঁ সিএসএস গুলা পাওয়াতে হলে এই কোডটা লিখতে হবে। আর যদি আমার রোটে যে সিএসএস আছে ওইটা অটোই পায়, ওটা এই যে রোটে যেটা আছে style.css ওইটা অটো পাইছে। কিভাবে আমি বুঝলাম যে এটা অটো পাইছে বলেন তো? ওটা হ্যাঁ এই যে এই কোডটুকু আমি দেখাই, এই কোডটুকু লিখছিলাম এবং এখানে এই কোডটুকু লিখছিলাম। এটা লিখতে হয় কেন? লিখতে হয় ওয়ার্ডপ্রেস ডাইনামিক করার জন্য। এবং এই কোডটুকু লেখা না, এটা আমি লিখছিলাম কেন? কারণ আমার যে স্টাইল শিট যেটা পরে তৈরি করলাম ওইটা পাওয়ানোর জন্য। কিন্তু এখানে কোনো কিছু এখন আমরা এইভাবে করব না। এখন ওয়ার্ডপ্রেস নতুন ভার্সনে তারা চেঞ্জ করছে কিছু, তারা তাদের আপগ্রেডেশন নিয়ে আসছে। ওই যেটা যে আমি যেভাবে দেখাইলাম না ওইটা আগের ভার্সনে ছিল, মানে 2013 2014 2015, মানে ওয়ার্ডপ্রেস তো প্রতিদিনই আপডেট হচ্ছে। তো আপডেটে তারা এখন বলতেছে যে
এইভাবে লিঙ্ক করায় না। এইভাবে লিঙ্ক করালে হবে না যে তা না, পাবে, কিন্তু তারা বলতেছে একটু লেটেস্ট ভাবে যেভাবে হয় সেইভাবে করান। সেইভাবে কিভাবে তারা বলতেছে এখানে ফাংশন ফাইল একটা তৈরি করেন, একটা ফাইল বানান functions.php। এই ফাংশন ফাইলে আপনি লিঙ্ক করাবেন আর এইটা অটো ওইখানে পাবেন। এটা হলো আপগ্রেডেশনে বলতেছে, ঠিক আছে। এই ফাংশন ফাইলে কি ফাংশন, এই বানানটা ঠিক থাকতে হবে, ফাংশনস এইভাবে লিখতে হবে। যদি কোনো কারণে ভুল হয় তাহলে পাবে না। এইখানে ওপেন করে এইখানে এখন লিঙ্ক আপ করাইতে হবে, এইখানে লিঙ্ক আপ করাবো। আর এটা তো এখন আর দরকার নেই, আমার স্টাইলটা তো দরকার নেই, কারণ স্টাইলটা তো অটোই পাইছে, তাই না। আমি সেভ দিয়ে এটা বন্ধ করে দিই। এইখানে লিঙ্ক আপ করাবো, এই লিঙ্ক আপ আর তখন দরকার নেই, এই লিঙ্ক আপ দরকার নাই। এইখান থেকে function.php থেকে সরাসরি লিঙ্ক আপ হয়ে যাবে, তাহলে স্যার আমার ইনডেক্সের ভিতরে মানে লিংক করানো লাগবে, লিঙ্ক করানোর দরকার নেই। তাহলে এখন লিঙ্ক করানোর জন্য কি করতে হবে, এখানে PHP এর মধ্যে কোড লিখতে হবে। PHP শুরু, PHP এর মধ্যে শর্ট, লিঙ্কের জন্য তাদের কোড আছে, সেই কোডগুলো এখানে ইনসার্ট করতে হবে। না, এটা তো আমি লিখলাম, এই কোডটুকু লিখলাম, এটা functions.php ফাইল করলাম। এই functions.php ফাইলে বলতে লিঙ্কের জন্য, অর্থাৎ আমাদের তো এখন CSS পাই নাই, যে ডিজাইন পাই নাই, ডিজাইন পাওয়ানোর জন্য আমার ওইটা ফাংশন লিখতে হবে। তো ফাংশনগুলো আমার একটা ফাইলে লেখা আছে, ওইখান থেকে আমরা কপি করে করে দিয়ে দিব, ঠিক আছে। এই ফাংশনগুলো আমরা এই যে এখানে যে সার্চ দিলেই পাবো, ওয়ার্ডে যায় এই যে এখান থেকে সার্চ করে, কই আমার ওটার মধ্যে কোনটা জানি সার্চ করার জন্য রাখলাম, এটাই। এই যে এখানে যে সার্চ দিব, লিখবো, এখানে কোড চলে আসবে। তো সার্চ করে কোড আনাটা একটু বেশি সময় লাগবে, এর জন্য আমার কোডগুলো লেখা আছে, ওইখান থেকে আমরা করব। হ্যাঁ, তাহলে আমাদের কাজ সুবিধা হবে, এবং সার্চ কিভাবে করে ওই সিস্টেমটাও আমরা একটু দেখবো। তাহলে কি হবে, পরবর্তীতে কোনো একটা জিনিস আছে যে এখানে দেখানো হয় নাই, তখন আপনি ওইভাবে সার্চ করে নিয়ে আসতে যাতে পারেন, ঠিক আছে। তখন এখন এর জন্য আমরা কি করব, আমাদের যে লিঙ্ক এই ডাউনলোডটা করলাম এইটাকে ওপেন করব, এই যে এখানে এটাকে ওপেন করব, এটা ওপেন করে রাখবো এখানে, এই যে এটাকে এটা নোট এখানে ওপেন করে রাখবো, ঠিক আছে। ওপেন করে রাখলাম। এখন এই যে index ডট যে ফাইলটা, এটাকে আমরা ডাইনামিক করে ফেলবো। তো ডাইনামিক করার জন্য আমরা একদম উপর থেকে যদি ডাইনামিক শুরু করি, তাহলে এখান থেকেও ডাইনামিক করা যায়। ডাইনামিকের জন্য এইখানে আসেন প্রথমে, এটা হলো HTML ল্যান ইং, এটার মানে হলো ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের এটা দেখে ডাইনামিক করার জন্য একটা কোড আছে, এই যে এই কোডটুকু ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এই PHP শুরু PHP শেষ, এটা দিয়ে শুরু, এটার মানে কি, এই কোডটুকু, এই কোডের পরিবর্তে এই কোডটুকু, অর্থাৎ এই যে শুধু এই কোডটা, এইটুকের পরিবর্তে আমি HTML সহ কপি করলাম কেন, কারণ এখানে HTMLটা আছেই, তো এখানে তাহলে আর HTML দরকার নেই। এই পুরোটাকে আমি নিচে পড়ি, তাহলে বুঝতে পারবেন, একটু বুঝেন না। এইটুকু দিতে হয়। এটুকু কি হলো, ল্যান ইংলিশ আছে না, এইটুকুকে এই PHP দ্বারা ডাইনামিক করা হয়েছে। হ্যাঁ, PHP ভাষা নিচে কি, এটা তো স্ট্যাটিক, মানে আপনি যত সাইটই করেন সব জায়গায় ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, কিন্তু এখানে এটার মানে হলো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, আপনি ইউজারের চাহিদা মতো সে চেঞ্জ করতে পারে। কখনো তার বাংলা হইতে পারে, কখনো তার উর্দু হইতে পারে, কখনো ফ্রান্স হইতে পারে, হইতে পারে। আর এখানে ল্যান্ড ইংলিশ মানে কি, একমাত্র কোড ছাড়া আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এর জন্য হলো এটাকে ডাইনামিক করা যায়, ওয়ার্ডপ্রেসে এই ডাইনামিক করা যায়, দিলাম। তারপর আসলে হলো মেটা চার্টসেটটা কেন আমরা ইউজ করি জানি তো, ক্যারেক্টার সেটটা কেন, ইউনিকোডটা সাপোর্ট পাওয়ার জন্য। এইখানে আমরা দেখেন মেটা UTF-8 আছে, এটাকেও আমরা 8 মানে কি একটা নির্দিষ্ট একটা সংখ্যা এখানে বসানো দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল মানের, কিন্তু এটাকে আমরা ডাইনামিক করে ফেলতে পারি, এই যে এই কোডটা দিয়ে। হ্যাঁ, ডাইনামিক করে দিলাম। হ্যাঁ, এই দুটাকে ডাইনামিক করে দিলাম, ল্যাঙ্গুয়েজটা আর চার্টসেটটা মেটা। আচ্ছা, করার পরে তারপরে আসেন এই লিঙ্কগুলা, এইগুলো তো হইলো। তারপরে এখন এই লিঙ্ক, এই টাইটেলগুলা লিঙ্ক করাবো, ডাইনামিক করবো। তো টাইটেলের লিঙ্কের জন্য এই যে আমাদের একটা ফাংশন লিখতে হয়, ঠিক আছে। তো ফাংশনটা লেখা, আমি ফাংশনটা একটু কপি করে নিয়ে আসি, আমি একটু কপি করে আপনাদের বুঝাইতেছি। এখানে আসেন, এই যে এটা হলো ফাংশনে দিতে হবে, এখানে কপি করে এগুলো আমি একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। এই যে এইখানে এই ফাংশন শুরু হয়েছে না, এখানে ফাংশন শেষ করতে হবে, ঠিক আছে। এবং যে ফাংশনটা লিখলেন এটারে অ্যাড অ্যাকশন দিয়া এটাকে পাওয়া দিতে হবে। অ্যাড অ্যাকশন দিয়া কোথায় পাওয়াবেন, এই যে এটা ফাংশন দেখলে মাথা গরম করেন না, এটা কিন্তু ইজি, এবং ফাংশনগুলো সব দেওয়া আছে। এই কোড কিন্তু আমার মুখস্থ না, আমার মুখস্থ লিখতে বললে আমি পারবো না, ঠিক আছে। কিন্তু এই কোডগুলা কোথায় পাবেন আমি দেখাই দেবো, যে এই কোডগুলা কি লিখলে কোথায় থেকে পাবেন, ঠিক আছে। এই দেখেন ফাংশন, এটা হলো
শুধু আমি সিনট্যাক্সটা বলি দেই, দেখেন প্রথম হলো ফাংশন, এটা ফাংশনের পরে ফাংশন নেম, এই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো। ফাংশন নেম, একটা ফাংশন তৈরি করতে হয়, এবং এই ফাংশন যে ফাংশনটা আমরা তৈরি করবেন এটা অ্যাড অ্যাকশন দিয়ে WPNQ স্ক্রিপ্ট, এটার মধ্যে এই ফাংশনটা এখানে অ্যাড করে দিতে হয়। তা আমি পরে ফাংশনটাই দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে যে নামটা দিবেন, আমি বললাম এটা হলো সাইট, মনে করেন স্ক্রিপ্ট না দিয়ে লিখলাম স্টাইল, তাহলে এই সাইট স্টাইলটা এইখানে এটা দিয়ে দিতে হবে, আর এইটুকু কিন্তু যা আছে তাই থাকবে, WPNQ স্ক্রিপ্ট। আচ্ছা, দেওয়ার এটা হলো এইটার ফাংশন তৈরি করলাম, এই ফাংশনটা অ্যাড করে দিতে হয়, তাহলে ফাংশনটা পাবে। আর ফাংশনের ভিতরে কি লিখবো এটা দেন, এটা কমেন্টসের ভিতরে আছে সাইট CSS অ্যাডিং, অর্থাৎ এই সাইট ফাংশনটার জন্য CSS কে কল করার জন্য এই দুইটা লাইন। এই প্রথম লাইনটা দেখেন WP রেজিস্টার স্টাইল, অর্থাৎ এটা হলো ওয়ার্ডপ্রেসের কিওয়ার্ড ফাংশন। এটার পরে এখন আমি এইখানে কোন স্টাইলটা আমি লিঙ্ক করাবো, এখান থেকে প্রথমে আমি লিঙ্ক করাইলাম মনে করেন bootstrap.min.css, তাই না? এখন এইটার জন্য প্রথমে আমার এইটাকে যদি লিঙ্ক করাই তাহলে আমার এখানে আসতে হবে, এখানে আসতে হবে, এখানে এসে লিখতে হবে যে একটা নাম দিতে হবে, এটাকে বলে হ্যান্ডেল নাম, ঠিক আছে? এই কোডটা এখানে আমি দেখাই একটু, এখানে লিখি, ঠিক আছে? হাউ টু অ্যাড CSS ইন ওয়ার্ডপ্রেস ফাংশন, এটা লিখে সার্চ দিলাম। লেখার পরে এখানে আপনি এই ফাংশনে যাবেন, গেলে আমি এখানে আসতেছি। ফাংশন দেখলে মানে আপনাদের কঠিন লাগবে, কিন্তু আসলে কঠিন না, এটা মানে একটু বুঝলেই হয়। এই যে এইখানে দেখেন WPNQ স্টাইল, এটার মধ্যে একটা ভেরিয়েবল আছে, এটার নাম হলো হ্যান্ডেল, তারপরে SRC, তারপরে ডেপস, তারপরে বার, তারপরে হলো মিডিয়া। এই যে এগুলোর মানে কি, এগুলোর মানে হলো ওইগুলা। প্রথমে হলো হ্যান্ডেল মানে হলো যেটা দিয়ে আপনি ধরবেন, হ্যান্ডেল করবেন, কোনো একটা নাম আপনাকে প্রথমে দিতে হবে। তারপরে SRC অর্থাৎ সোর্স, কোথায় থেকে পাবে তার সোর্সটা দিতে হবে। তারপর হলো ডেসক্রিপশন দিতে পারেন। তারপর হলো ভার্সন, অর্থাৎ এই যে CSS-টা ইউজ করতেছেন তার ভার্সন কত, বোস্টেপ ইউজ করলে বোস্টেপের কত ভার্সন ইউজ করতেছেন। আর $মিডিয়া, এটার মানে হলো, এটার মানে কি বলেন? মিডিয়া মানে হলো আপনার ওই যে মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন, তারপরে ট্যাবলেট ভার্সন, কোন মিডিয়াতে, এগুলোকে বলে CSS এর ভাষা মিডিয়া। হ্যাঁ, কোন মিডিয়াতে এটা ওপেন হবে, এখানে দিবেন মনে করেন অল দিলে সব মিডিয়াতে ওপেন হলো। এই যে এই জিনিসগুলো এখানে, এগুলো ডেসক্রিপশন আবার নিচে দেওয়া আছে, এই দেখেন, এই যে এখান থেকে কিন্তু আমি কপি করে নিয়ে আসছি এটা, এবং অ্যাড অ্যাকশন করে এখান থেকে নিয়ে আসছি, এগুলো কিন্তু সব কোড দেওয়া আছে, এখান থেকে কপি করে এগুলো সাজানো। তো এখানে আসেন, এখানে আসেন বুঝেন। প্রথম হলো হ্যান্ডেল মানে হলো বোস্টেপ মানে নামটা, তারপর গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর URI, এটা এটা তো একটা CSS, মানে আপনার একটা যে কোনো একটা নাম দিতে হবে, আপনি যে এটাকে ধরবেন, এই যে এটা ধরার জন্য এটাকে নাম দিতে হবে যে কোনো। এখন বোস্টেপ দিলাম কেন, কারণ এইটা এখানে বোস্টেপের CSS-টা দেওয়া আছে, এর জন্য বোস্টেপ দিলাম। আমি যদি বোস্টেপ না দিয়ে বলি যে মাই স্টাইল, তাও হবে, যে কোনো নাম দিতে পারেন, এখানে যে নাম দিবেন ওই নামেই আর কি ধরলেন, এটাকে হ্যান্ডেল বলে, মিলাই দিতে হবে, রাইট? এই তো এই নামটা দিয়েই পরে কল করতে হয়। আচ্ছা, তারপর হলো মানে আপনাকে এই যে এখানে যে বলছে, আমার কি বলছে দেখেন, এই যে উপরে SRC মানে কি, সোর্স, অর্থাৎ কোথায় থেকে পাবে। ওই যে বললাম না গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর, এই কোডটা আগে ওইটার আগে বসাই দিলে হয়ে যেত, এখনো হয়, কিন্তু আপডেটটা হলো এটা, এর জন্য আপনাদের আপডেট দেখাইতেছি। কারণ অন্য একটা থিমে যায় দেখবেন এগুলা কিছুই নাই, এরকম আছে, তখন কিছু বুঝবেন না। এর জন্য আমি প্রথমে সহজটা দেখাইছি, এখন আস্তে আস্তে আমি রিয়েল ঢুকতেছি, ঠিক আছে? আচ্ছা, এটাতে আমি তাহলে এই যে এটা দিয়ে আমার, এটার মাধ্যমে কি হলো, আমার লিঙ্কটা হয়ে গেল। লিঙ্ক হওয়ার পরে ভার্সন, আমার ভার্সনটা 3.3.1, এটা যদি আমার ভার্সন কত আছে এটা আমি দেখে নেব, কোথায় থেকে দেখে নেব, অর্থাৎ যার ডিজাইনটা আমি করব, এই যে যার স্টাইলটা করবো, CSS এর ভিতরে যাবো, এই CSS এর ভিতরে বোস্টেপ না, বোস্টেপ মিন ডট না যাবো না, এই যেখানে, অথবা বোস্টেপ এখানেও যেতে হবে, এটাকে ওপেন করে দেখে নেব যে এটার ভার্সন কত। এখানে এই যে দেওয়া থাকে, এই যে ভার্সন, এই দেখছেন 3.1.1, এটা এখানে ধরে এটার নামটা এখান থেকে এইগুলো দিয়ে ইনফরমেশন নিব, ঠিক আছে? তো আমি তো 3.3 দিয়ে করছি, অন্যজনে তো 3 না দেওয়া করে অন্যটা দেওয়া করতে পারে, তখন আমার এইভাবে আর কি দেখে নিতে হবে। এখন আমি জানি না দেখে না মুখস্থ বলতেছি, কিন্তু অন্যজনের ডিজাইন যে করবে এটা তার আমি জানবো না।
তো এখন এখানে আসেন হ্যান্ডেল, তারপরে যে ডেসক্রিপশন, তারপরে ভেরিয়েবল, তারপর মিডিয়া, এগুলো আমি দিয়ে দেবো। এখানে আসেন, এখানে আসা ফাংশন, এখানে আসা এই যেগুলো দিয়ে দিলাম, সব দেওয়ার পরে অল দিলাম, মানে কি সব মিডিয়াতে পাবে। দেওয়ার পরে এটা WPNQ স্টাইল, এই স্টাইলের ভিতরে এই যে এখানে যে নামটা নিছি না, সেই নামটা এখানে দেখাই দিতে হবে। দিলে এখন এটা দেওয়ার মানে এটা দিলাম, দেওয়ার পরে এটা অ্যাড অ্যাকশনে পাওয়া গেল, অ্যাড অ্যাকশন দিয়ে এই ফাংশনটাকে পাওয়া দিলাম, পাওয়া দেওয়ার পরে এখানে এসে আমি এই যে আমার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটাই তো দিছি। দেখি তো সিএসএস এর ভিতরে bootstrap min.css, দেখে নেই bootstrap সিএসএস এর ভিতরে bootstrap min.css, ঠিক আছে না, এইটা পাওয়া দিলাম। এখন এইখানে আর এই লিঙ্কটা থাকবে, এখান থেকে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে সেভ দিব, সেভ দিলে এখন এই লিঙ্কটা এখান থেকে পাবে না, এই ফাংশন থেকে ডাইনামিক্যালি পাবে, এইটুকের মাধ্যমে, এই লেখাটুকের মাধ্যমে। এখন এখানে এসে রিফ্রেশ দেন আমার যে প্রজেক্টটা, রিফ্রেশ দেন, দেখবেন সিএসএসটা bootstrap-এর যে সিএসএস এটা পাইছে, পাই নাই কিছুই, পাইছে? আচ্ছা, মনে হয় সেভ হয় নাই ঠিক মতো, একটু দেখে নিই। সেভ অল ঠিকই তো আছে, একটু ভুল হলেই তো হবে না। হ্যাঁ, দিয়ে দিলাম। যদি এইভাবে না পায় তাহলে এই আগেই করে দেবো। এই যে এখানে এগুলো তো দিছি না, দিছি, দেওয়ার পরে এখন এখানে এসে রিফ্রেশ দেন। কোথায় ভুল হলো আমরা একটু দেখি। হ্যাঁ, এটা আমাদের এই যে, কিন্তু এই সিস্টেমটা এটাই, হ্যাঁ, এটা দিয়ে আমরা পরে একটু ট্রাই করে দেখবো না কেন পাচ্ছে না। আর এইখানে তখন আমরা ডাইরেক্ট কোডিং লিখে দেবো। ডাইরেক্ট কোডিং কিভাবে লেখে, এই পিএসপি শুরু, পিএসপি শেষ, তারপর স্ল্যাশ। হ্যাঁ, এনে কি স্ল্যাশটা দেওয়া আছে, দেখি তো, হ্যাঁ দেওয়া আছে, তাও তো পারে। আচ্ছা, স্ল্যাশ দেওয়ার পরে এইখানে এর লিখতে হবে ইকো। হ্যাঁ, ইকোর পরে এই কোডটুকু দিতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর URI, তারপর লাস্টে সেমিকোলন, এইটা দেওয়ার পরে এখন সেভ দেন। এখন দেখেন পাই এখানে, এখন ডাইরেক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনি এখানে রিফ্রেশ দেন, এই যে এখন কিন্তু পাইছে। সিএসএস কিছুটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে না, এই যে মেনু হয়েছে, এই যে কলাম আসছে, আছে, তার মানে কি এখন সিএসএস গুলো পাইছে। কিন্তু এই এখন যে সিস্টেমে করলাম এটা হলো ওল্ডার ভার্সন, আর নতুন ভার্সন যেটা ওইটা হলো এই যে এখানে যেটা লেখা আছে। তো এটা যেহেতু হইলো না, তাহলে আমরা এই সিস্টেম বাদ দিয়ে দিই, নাকি কমেন্ট করে রাখবো কোডটুকু? কমেন্ট করে রাখবো। কমেন্ট করবো কিভাবে পিএসপিতে, এইটুকু কিন্তু নিয়ম কিন্তু এটাই, এবং পরবর্তীতে এইটাই ইউজ হবে, ওই সিস্টেম আর থাকবে না। কিন্তু এটা কেন কাজ করতেছে না পুরো জায়গায় আবার দেখতে হবে এটা। তাহলে এই কোডগুলো এখন সবটাতে দিয়ে দিতে হবে, এখান থেকে কপি করে এই পর্যন্ত, এখানে কপি করে সবগুলাতে এখন যেগুলাতে স্টাইল এই যে এখানে দিয়ে দিতে হবে। এটা, তারপরে এইটা, তারপরে ঠিক দিতেছি নাকি দেখি নি, হ্যাঁ এটাতেই, এই তারপরে আমার এটা কিসের জন্য, এইটা যত লিঙ্ক, এই লিঙ্কগুলো কেন ইউজ করি এটা তো আমরা বুঝি, এটা বুঝি না, এগুলো bootstrap থেকে আসছে আর কি, এই যে ফ্রন্টন আবিজাবি যা আছে এটা অ্যানিমেশনের জন্য আসছে। এই তারপর এটা হলো জেএসএস এর জন্য, তাই না, জেএস বুঝি তো। আর এইটা হলো সিএসএস স্টাইল। এই এগুলো দেওয়ার পরে এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে আরো দেখবেন আরো অনেক কিছু চলে আসছে। এই দেখ, কিন্তু স্লাইডিং আসে নাই, কেন আসে নাই স্লাইডিং? জেএসএস পায় নাই, এই যে অনেক কিছু চলে আসছে। জেএসএস দিয়ে দেন, এখানে দেন, এই যে এইখানে জেএসটা থাকে নিচের দিকে, এই যে এখানে। কিন্তু এটা কিন্তু এইভাবে নিয়ম না, আমি আবার বলতেছি, এটা ওইভাবেই নিয়ম, কিন্তু ওইভাবে হচ্ছে না দেখে আমরা এইভাবে দিচ্ছি। হ্যাঁ, ওইটা আপনারা এই যেভাবে ফাংশন অ্যাড করলাম না, এই সিএসএস যেভাবে ফাংশন অ্যাড করলাম না, জেএসএস এইভাবেই ফাংশন অ্যাড করতে হবে। হ্যাঁ, গত ক্লাসে এইভাবে করছি। এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না, ওটা হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে আর কি। এই অথবা একটা কাজ করতে পারতাম আমরা, একটা এই এখন কিন্তু জেএস পাইছে, যে অ্যানিমেশন পাইছে দেখছেন, কিন্তু ছবি পায় নাই। কেন পায় নাই? ছবির লিঙ্ক তো দেনি, ছবির লিঙ্ক দিয়ে দেবো। সব যত লিঙ্ক আছে সব লিঙ্ক ডাইনামিক করতে হবে। ছবিটা কোথায় থাকে? সিএসএস এর ছবিটা এই যে এখানে, আমরা তো জানি যে ড্যাপ শুরু করছি, ড্যাপ শেষ, তারপর কন্টেনার শুরু করছি, কন্টেনার, এই স্লাইডার, এটার ভিতরে হলো এই যে ইমেজেসগুলো, তাই না? এখানে লিঙ্কগুলো দিয়ে দিতে হবে, 1 2 3,
এই ইমেজগুলো দিতে হবে। এখন এখানে এসে রিফ্রেশ দিবেন। হ্যাঁ হ্যাঁ এইটা, এই যে এটা তো ইমেজ চলে আসলো। আর আমাদের অরিজিনাল যে সাইটটা এটা হলো এটাতে দেখে গিয়েছে। এই যে এই ছবিগুলো কিন্তু পাই নাই। হ্যাঁ এই যে এই ছবিগুলো নিচে আছে, এই যে এখানে আছে। এই ছবিগুলো পাওয়ানোর জন্য এই ছবির লিঙ্ক দিতে হবে। এই ছবির লিঙ্ক আছে কোথায় দেখে নেবেন, এই যে এখানে এটা এই বক্সের মধ্যে এই যে এতটুকুর ভিতরে 3টা ছবি আছে। একটা, তারপর 2 নম্বরটা আছে এই একটা, 3 নম্বরটা আছে এখানে লিঙ্ক। এই একটা লিঙ্কই সব জায়গায় দিতে হয়। দেওয়ার পরে এখন সেভ দিবে, এই রিফ্রেশ দিবেন, দেখবেন এখানে ছবিগুলো পাওয়ার কথা। এই যে এই ছবিটা পাই নাই শুধু এটাই মনে হয় লিঙ্ক দেওয়া হয় না। কোথায় লিঙ্ক দিলাম তাহলে? হ্যাঁ তাই তো মনে হইতেছে, ওই জায়গায় তো আবার কাজ করবো না তাহলে। ওই জায়গায় একটু আস্তে দিলে তার হারা করলে ঝামেলাটা। এই যে এখানে লিঙ্ক দিছি, ক্লাসের মধ্যে দিছি, বুঝছেন? এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ এইটুকু কাট করে দিয়ে আসতে হবে। আইনা এইখানে দিতে হবে। খুব মানে সতর্কতার সাথে করতে হবে কাজ, একটু ভুল হলেই কাজ করবে না। এই যে হ্যাঁ এই যে এখন কিন্তু আমাদের এই যে চলে আসলো, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। কিন্তু এটা তো এখন যে কাজ যেতটুকু হলো এতটুকু হলো স্ট্যাটিকেও যা, আমার ওয়ার্ডপ্রেসে কিন্তু তাই হইলো। কিন্তু আমি তো তা চাই না, আমার চাই এখন ফার্স্টে থেকেই ফুল ডাইনামিক সবকিছু আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে যাতে চেঞ্জ করতে পারি। এখন কিন্তু ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে গেলে আমি কিছুই পাবো না, কিছু আমার সেট করা নাই। এখন আমার একটা একটা করে উপরে থেকে ধরে একটা একটা করে সব কিছু ডাইনামিক করতে হবে। তো দেখি আমরা কিভাবে। প্রথমে আসেন আপনার মেনুটা। তো মেনুটা ডাইনামিক করার জন্য আমাদের কোড লেখা আছে। এই যে এখানে আমরা লিখবো না, কপি করে পেস্ট করে দেবো, এত ঝামেলা করতে যাব না। এই যে ইমেজ তো হইলই, মেনুর এই যে মেনুটা ডাইনামিক করার জন্য এইটুকু এই কোডটুকু কপি করব। কপি করে আমার এইখানে এটুক তো কাজ করলো না, এখানে দিয়ে দেবো। তো এটা দেওয়ার আগে আমরা উপরে একটা কমেন্টস করব। হ্যাঁ এই কোডটা কেন ইউজ করতেছি এর জন্য। হ্যাঁ ফর অ্যাডিং মেনু এভাবে লিখে নেবেন। এভাবে লিখে না নিলে কিন্তু পরে আপনারা বুঝবেন না যে কোনটার জন্য কোন মেনু এটা। আর এই যে এটা কেন করতেছেন এটাও লিখবেন উপরে। এটা তো যখন কমেন্ট উঠাই দিবেন তখন তো আর থাকবে না, এখানে লিখে দিবেন না। এটা হলো অ্যাডিং স্টাইল শিট। হ্যাঁ হ্যাঁ অ্যাডিং স্টাইল শিট ফর সিএসএস। এগুলো নিয়ে নেবেন আপনারা, ঠিক আছে? এগুলো মনে করে নিয়ে নেবেন, এগুলো আপনাদের খুব হেল্প হবে। আচ্ছা তাহলে আমার এই যে এইটুকের মাধ্যমে এই কোডটুকের মাধ্যমে কি করলাম দেখেন, একটা ফাংশন আমি এখানে লিখলাম। কি ফাংশন লিখলাম ফাংশন। এই নামটা আমি আমার মতো করে যে কোনো নাম দিতে পারি। প্রত্যেকটা ফাংশনের নিয়ম কিন্তু একই, প্রত্যেকটা ফাংশন বানানোর জন্য সিনট্যাক্স কিন্তু একই। প্রথমে লিখতে হবে ফাংশন, তারপর ফাংশন নেম, তারপরে হলো প্যারান্থেসিসের জন্য প্যারামিটার পাস করার জন্য একটা ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটার ভিতরে কি কাজ করাবেন সেটা লিখতে হবে। এটাকে রেজিস্টার ন্যাপ মেনু, মানে আমি মেনু রেজিস্টার করতেছি, এটা হলো প্রাইমারি মেনু হিসাবে। আর এটা হলো প্রাইমারি মেনুটা আমার ডিসপ্লেতে দেখাবে ওইখানে, অর্থাৎ ওই যে ওয়ার্ড পেজে যেখানে দেখাবে। আর অ্যাড অ্যাকশনে যায় এই মেনুটাকে অ্যাড করে দিতেছি ইনিশিয়াল, বাস এতটুকুই। এইটুকু বুঝলেই হয়ে গেলো। এখন এখানে আসলে এখানে আসেন, এটা ড্যাশবোর্ডে আসেন। ড্যাশবোর্ডে এসে দেখেন এখানে কিন্তু কোনো মেনু নাই, থিমের ভিতরে মেনু থাকে না, কোনো মেনু নাই। এখন যদি রিফ্রেশ করেন এখানে দেখবেন একটা মেনু চলে আসছে, এই যে মেনু চলে আসছে। এই মেনুটা কিন্তু আগে ছিল না, এখন ফাংশন অ্যাড করার কারণেই আমার মেনুটা চলে আসছে। এখন এখানে আসবো, মেনুটা আসলে এইখান থেকে এখন আমি মেনু তৈরি করবো। অর্থাৎ আমার যে সাইড এই মেনুগুলো এটা হলো স্ট্যাটিক মেনু, কিন্তু এইখান থেকে আমি পেজ তৈরি করবো বা মেনু যেভাবে তৈরি করবো এই মেনুগুলো এইখানে শো করবো। তো এখানে মেনু বানানোর জন্য আমার 2-3টা পেজ বানাই নেই। পেজ বানানোর জন্য এখানে থেকে এই যে অ্যাড নিউ, কি পেজ আছে এখান থেকে দেখে নেব। আমার আছে হোম তো আমার ডিফল্ট ভাবেই হবে। সার্ভিস, ব্লগ, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। তো আমি 2টা পেজ বানাই, একটা হলো সার্ভিস আর একটা ব্লগ, ওগুলো পরে বানাবো না। সার্ভিসেস, এখানে শুধু সার্ভিসেস তাই না দিয়ে পাবলিশ, অর্থাৎ সার্ভিসেস একটা পেজ হলো। আর একটা অ্যাড নিউ যাব, অ্যাড নিউ যে এখানে আমি দেব ব্লগ লিখে পাবলিশ। তো এই যে এই দুটা দিয়ে কি হইলো,
না সব বানাইতে পারি, সমস্যা নাই, বানানোর সময় লাগবে। পোর্টফোলিও কন্ট্যাক্ট, পোর্টফোলিও কন্ট্যাক্ট, তাহলে আমার হবে পোর্টফোলিও। এই লেখাগুলো ওইখান থেকে কপি করে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। পোর্টফোলিও, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে এখান থেকে কপি করে নিয়ে আসলে ভালো। এই যে এখান থেকে কপি, ঝামেলা হয়, দরকার নাই। তারপরে অ্যাড নিউ, এটা পাবলিক দিছি। আচ্ছা, পোর্টফোলিও পরে কি দেখলাম? কন্ট্যাক্ট, এই যে দেওয়ার পরে এখানে পাবলিশ। তাহলে আমার সবগুলো পেজ হয়ে গেল। এখন পেজ হইলে কি এখানে ক্লিক করলে কি পেজ আসবে? আসবে না, কারণ কি এগুলো মেনুতে অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আসে মেনু, অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু, এটা পাবলিশ করিনি রে ভাই, এই জন্য। আচ্ছা যাই হোক, এই জন্য এই যে কন্ট্যাক্টটা আসে নাই, এগুলো আমরা পরে বানাবো না। আচ্ছা, এখানে অ্যাড করাতেই এখানে কিন্তু চলে আসছে, দেখছেন? কিন্তু এই স্যাম্পল পেজটা আমার ডিফল্ট থাকে, এটা আমি ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। এই যে একটা দুইটা এই চারটাই থাক, হ্যাঁ করে এখন একটা মেনু তৈরি করতে হবে। এখানে এখানে আমার মেনু তৈরি করা নাই, তো মেনুর একটা নাম দিব এখানে, ক্রিয়েট মেনু। ও মেনু ওয়ানই থাক, হ্যাঁ ক্রিয়েট মেনু হয়ে গেল। আর মেনুটা তৈরি করার পরে এগুলোতে একটা মেনু তৈরি হলো, এই মেনুটাকে ম্যানেজ লোকেশনে যা পাওয়া দিতে হবে যে এটা কোন জায়গায় সেভ হবে। তাহলে এই যে মেনু ওয়ানটা আমার এখন দেখাবে এখানে, তাই না? মেনুটা পাওয়া দিতে হয় ম্যানেজ লোকেশনে যে, আর এখান থেকে মেনু তৈরি করতে হয়। আর মেনুটা কি কিভাবে তৈরি করতে হয় এগুলো তো আমরা শিখছি আগে থেকে, এগুলো আমরা জানি, তাই না? এই যে এখানে তিনটা ক্যাটাগরি, একটা লিঙ্কস ক্যাটাগরি, একটা হলো পেজেস। তো এখন পেজেস দিয়ে একটা মেনু তৈরি করছিলাম, সেভ দিলাম। দেওয়ার পরে এখন যদি এখানে রিফ্রেশ দিই, এখন কি আসবে? কেউ বলতে পারবেন? আসবে না। কেন আসবে না? সিএসএস না, আমরা তো মেনুগুলো ফাংশন দিয়ে অ্যাড করছি, খেয়াল করেন, ফাংশনে অ্যাড করছি। এই যে একটু বোঝার চেষ্টা করেন, এগুলো কিন্তু বেসিক জিনিস না, আলাদা না। এই ফাংশনে অ্যাড করছি, এই ফাংশনে অ্যাড করার কারণে কি হয়েছে, আমার এইগুলো আমার ড্যাশবোর্ডে অ্যাড হয়েছে। এই যে ড্যাশবোর্ডে এসে মেনুটা অ্যাড হয়েছে এবং মেনুতে আমি ড্যাশবোর্ডে পেয়ে গেলাম। কিন্তু এই মেনুটা আমার পেজের, আমার এই পেজের কোন জায়গায় শো করবে এটা আমি কল করিনি, এটা আমি কল করিনি। এই মেনুটা আমি এখানেও শো করাইতে পারি, এখানেও শো করাইতে পারি, এখানেও শো করাইতে পারি, আবার সবার নিচেও শো করাইতে পারি। কোথায় শো করবে ওটা কল করা হয় না, এই থিমের মধ্যে কল করা হয় না। মেনুটা ড্যাশবোর্ডে শুধু তৈরি করা হয়েছে, কিন্তু মেনুটা আমার পেজের মধ্যে কল করা হয় নাই। জিনিসটা বুঝতে পারছেন? তাহলে ফাংশনে যেটা লিখি আমি, খেয়াল করেন, ফাংশনে যেটা আমি লিখি সেইটা হলো আমার কোথায় অ্যাড হয়, ফাংশনে তৈরি হলে আমার এই ড্যাশবোর্ডে এসে অ্যাড হয়, কিন্তু আমার থিমে কিন্তু অ্যাড হয় না। এই যে আমার যে থিম আছে, এই থিম কোনটা আমার, এইটা। এই থিম মানে কি, এই পেজটা মানে কি, এই পেজটা মানে index.php। এই index.php ফাইলে কিন্তু আমার কল করতে হবে, অর্থাৎ এই যে মেনুটা যে ফাংশনটা যে তৈরি করলাম, এটা আমার এই মেনুর কোন জায়গায় শো করবে সেই জায়গায় আমার কল করতে হবে। তো কল করবে কোথায় আমি দেখেন, না হেডারে দিলে তো হবে না। আমার এই মেনুটা আমার HTML CSS দিয়ে যখন সাজাইছি তখন কোথায় আছে, ঠিক সেইখানেই আমার এই মেনুটা কল করতে হবে, তাহলেই না আমার এই ডিজাইনের সাথে মিলবে। তখন আমি এখানে যাব, এই ডিজাইনে যাব, ডিজাইনে আমি দেখবো যে মেনুটা কোথায় আছে। এই যে ন্যাবের মধ্যে এই যে ULLI দিয়ে এই যে এইগুলো আমার, এই যে না এটি তো না, এটি হলো সোশ্যাল আইকন, আরো নিচে আছে মনে হয়। আচ্ছা দেখেন এগুলো কিন্তু একটু সতর্কতার সাথে করবো আমরা। এই যে এই পেজগুলো, এই যে index.html, services.html, blog.html, portfolio.html, contact.html, এই মেনুর এইখানে আমরা কল করব। এইখানে আমরা এগুলো আর চাই না, এগুলো আমাদের ডিলিট। কথাটা বুঝছেন? তো আগেই ডিলিট করবো না, আমরা বুঝে এখানে কল করবো যে আমাদের ওয়ার্ডপ্রেসে যে এইটা, এই থিমটা যে বানাইলাম, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে যে থিমটা আছে, এখানে যে মেনুটা তৈরি হয়েছে, এই মেনুটা এইখানে এসে শো করো। তাহলে আমরা ওই মেনুটা পাবে ওয়ার্ডপ্রেস থেকে, ডাইনামিক হবে। তখন আমরা এখান থেকে ডাইনামিক কল করব। তো আমি একটু পরে কাটি, আগেই না দেখে নিই কি আছে। এখানে কল করবো এটা, ঠিক আছে? হ্যাঁ, কল করার জন্য আমাদের একটা কোড আছে কিভাবে কল করতে হয়। সেটা হলো এই যে এখানে, এটা হলো মেনু, আমি ডাইনামিক মেনু তৈরি করলাম, ইনক্লুড এটা না, ফাংশন দিয়ে এই যে এইটুক দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম, তাই না? রেজিস্ট্রেশন করার পরে আমার এই মেনুটা এখন কল করতে হবে না? কল করার জন্য হলো এইটুকু, এই কোডটুকু, ঠিক আছে? এইটুকু কপি করব, কপি করে আমি যেখানে কল করব, এটা এই কোডটুকু এখানে এই কোডও আছে। আপনি অন্য কোড দিয়েও কল করা যায়, মানে আপনি এখানে যে সার্চ দিবেন, এই যে এখানে ওয়ার্ডপ্রেসে এখানে হাউ টু কল
ওয়ার্ডপ্রেস মেনু লিখে সার্চ দেবেন, এটা কোড চলে আসবে। কয়েকটা কোড আছে, মানে যে কোনো একটা দিলেই হয়, কিন্তু এক একটা ই আছে, দেখে দেখে মানে এক এক জায়গায় এক এক কোড অনেক সময় কাজ করে, এক এক জায়গায় এক এক কোড কাজ করে, তখন এইভাবে। তো এটা কপি করলাম, কপি করে এখানে আসবেন, এখানে এসে এটা এখানে পেস্ট দিবেন, এবং এটাকে অবশ্যই পিএসপি কোড কিন্তু এগুলা পিএসপি শুরু করবেন এবং পিএসপি শেষ করবেন, করে এখানে আমার পেস্ট করবেন। আমি এগুলো মিলাই দিচ্ছি, আমি কপি করছি, ট্যাব ট্যাব দিচ্ছি, এই দেখেন ফাংশন শুরু করছি, একটা ফাংশন লিখছি যে সাইট রেজিস্টার মেনু, এটাকে অ্যাড অ্যাকশন, এটা তো মেনুর জন্য, এটা তো মেনুর কোড, এটা কল করার জন্য না, এটা হলো এই কোডটা হলো ওই যে ফাংশনে দিলে মেনু তৈরি হবে। এটা ভুল হচ্ছে, কারণ একটু দেখে নিন, এই কোডটা তো ভুল আছে, একটু দেখে দিন। এখানে যায় অ্যাড পোস্ট না পেজ, হ্যাঁ এখানে যায় কই পেজ, কই আচ্ছা পেজটা কই, পেজ এই যে পেজ, অ্যাড নিউ। এটা একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বুঝছেন, মানে তাড়াহুড়া করলেই দেরি হবে বেশি। হ্যাঁ হ্যাঁ এটাই, তাড়াহুড়া করলে আপনার দেখবেন ই তো একটা জায়গায় আরেকটা এসে পড়ছে, আর একটা জায়গায় একবার আরেকটা এসে গেলে এটা মিলানোর চাইতে তার চাইতে আস্তে আস্তে করে আগানোই ভালো। হ্যাঁ অ্যাড করে দিই এটা, তাহলে এখানে মেনুতে অ্যাপিয়ারেন্সে যায়, মেনুতে যেতে হবে, এখানে আসে নাই, তাহলে এখানে এই যে আসছে কোনটাকে যায় অ্যাড, তারপরে সেভ, এখন এখানে হ্যাঁ এই যে এখানে এখানে এই হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যদি টিক দেওয়া থাকতো তাহলে অটোই চলে আসতো, তো এখানে নাই তো আমাদের, এর জন্য আসেনি। যাই হোক এগুলো তো আমরা জানি, এখন এটা আমাদের ডাইনামিক হয়ে গেল। এখন আসেন আর আস্তে আস্তে আমরা সবকিছু ডাইনামিক করে ফেলবো, ঠিক আছে, একদম উপরে এখান থেকে শুরু করে এই সাইড না এগুলো থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, একদম এই পর্যন্ত ডাইনামিক করবো, এবং প্রত্যেকটা পেজ এই যে এগুলা প্রত্যেকটা পেজ ডাইনামিক্যালি শো হবে, পোস্ট হবে, এবং নতুন কোনো কিছু অ্যাড করতে চাইলে যাতে ওয়ার্ডপ্রেস থেকে আমরা অ্যাড করতে পারি ওগুলা করতে হবে। তো এটা করতে পারলেই আমার মনে হয় এতটুকু যদি, আর আমরা এখন প্লাগইন করব, আর প্লাগইন আপনি বানাইতে পারবেন, আগে হলো হ্যাঁ। এখন আসেন এটা করার আগে আমরা দেখি আরো কিছু টুকটাক কিছু কাজ আছে, এগুলো করে নেই, অ্যাড করে নেই, এগুলো আমাদের থিমে নেই। কি আছে দেখেন, আমরা এখানে করলাম। আচ্ছা আরেকটা জিনিস আমরা তো জানি যে ডাব্লিউপি হেড, ডাব্লিউপি ফুটার, এটা আমাদের দিতে হয়। কোথায় দিতে হয় এটা কি আমরা গত থিমেও দেখছিলাম, অর্থাৎ আমাদের যে থিমটা আছে এই থিমের উপরে দেখেন আমরা কিন্তু এখন লগ ইন করা আছি না, লগ ইন করা থাকলে উপরে একটা অ্যাডমিন প্যানেল আসে, আমাদের এখানে কি আসছে, এই যে অ্যাডমিন বারটা, এই অ্যাডমিন বারটা আমাদের এখানে আসবে, কিন্তু এখনো কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ আমাদের ডাব্লিউপি হেডার এবং ডাব্লিউপি হেড এবং ডাব্লিউপি ফুটার এই কোড দুটা ফাংশনের মধ্যে, ফাংশন না index.php ফাইলে অ্যাড করা নাই, এই দুটো অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে এটা অ্যাড করতে হয় হলো ঠিক এই যে হেড থেকে শুরু করে হেডে, এটার একদম আগ মুহূর্তে এখানে অ্যাড করতে হয়, পিএসপি শুরু পিএসপি শেষ, এখানে কি করতে লিখতে হয় ডাব্লিউপি হেড, এই যে এই কোডটা এইটা লিখতে হয়। আর সবার নিচে বডি, একদম বডি যেখানে এই যে বডি শেষ হয়েছে যেখানে, ফুটারের নিচে একটা বডি আছে দেখেন, এই যে বডি, এইখানে আপনার এই কোডটুকু লিখতে হবে। এই কোডটুকু কেন লিখলাম? অ্যাডমিন বার আনার জন্য। শুধু অ্যাডমিন বার না, এই কোডটুকু যদি না থাকে পিএসপির অনেক ফাংশন পাবে না। এই ডাব্লিউপি হেডার যেমন আমাদের এই ফাংশনে যে একটু কাজ করলো না, এমনও হইতে পারে এটার জন্য হয় নাই, ঠিক আছে। হ্যাঁ এটা দিতে হয়, এটা না দিলে পিএসপি অনেক স্ক্রিপ্ট পায় না। ডাব্লিউপি ফুটার আর হলো ডাব্লিউপি হেডার না, কিন্তু উপরে কিন্তু হেড। তো এগুলো আপনাদের মুখস্থ রাখতে পারেন, এগুলো কোডিং আর লেখা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এই হেড ডাব্লিউপি হেড এটা, আর ডাব্লিউপি ফুটারটা এখানে লেখা না, এটা লিখে রাখা উচিত ছিল, লিখে রাখি পরবর্তীতে কাজে দিবে, মন থাকে না, বুঝলেন না, লিখে রাখলাম।
হ্যাঁ, তো এই যে এই কোডটুকু এখানে লিখতে হবে। লেখার পরে যদি সেভ দেন, আপনি এখানে সেভ দেন, তা এখানে এসে যদি এখন রিফ্রেশ দেন, দেখবেন উপরে একটা অ্যাডমিন বার আসছে। লগ ইন করা থাকলে অ্যাডমিন, এই যে এই অ্যাডমিন বারটা আসছে। এবং এই অ্যাডমিন বারটা তো আমাদের এখানে দরকার নাই, কিন্তু আসছে কারণ আমি বুঝি যে এটা লগ ইন করা আছে। এবং এটা না আসলে বুঝবেন অনেক কিছু আপনার এই যে থিমে সাপোর্ট করবে না, তখন এটা লাগে আর কি, এর জন্য। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আসেন ফাংশনে, আমরা আর কিছু জিনিস কাজ করে ফেলি। কি কি কাজ করব? মনে করেন ডাইনামিক লিঙ্ক, এটা তো দিছি। ডাইনামিক ফলব্যাক এটা দরকার নাই এখন। এটা যদি ফলব্যাকটা কি আমি বলি, কোনো সিএসএস এর ডিজাইন যদি বাই ডিফল্ট ভাবে না পায়, তখন ওই ফাংশন থেকে ওই ডিজাইনটা পাওয়া দেওয়া যায়। ওটা আমরা একটা কাজ করে দেখবো না। ন্যাপ মেনু তো হয়েছেই, মেনু অ্যাডও করছি, মেনু অ্যাডও করছি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, অনেক থিমে দেখেন না, এই আমার এই থিমে যদি আসি, অ্যাডমিন বার আসি, এখানে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কোনো অপশন আছে? অনেক থিমে যায় দেখবেন যে অ্যাপিয়ারেন্সের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার এরকম দেওয়া থাকে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থাকে, ওই থিমে দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? কারণ ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে ফাংশনটা ওটা দেওয়া আছে। তো আমরা ছোট একটা, ওটা এগুলো সাধারণত অপশন ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়, একটা অপশন ফ্রেমওয়ার্ক। তো আমরা এখান থেকে সাধারণত এইটা দিয়ে করতে পারি, এই যে এই কোডটুকু দিয়ে। এই যে স্যার একটা থিম অপশন নামে একটা ইয়ে আসে। থিম অপশন যেটা আসে ওটা আলাদা, ওটা অপশন ফ্রেমওয়ার্ক আছে। ওটা যেমন আমরা সিএসএস এর জন্য একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি না, ওদেরও একটা ওয়ার্ডপ্রেসেরও একটা ফ্রেমওয়ার্ক আছে অপশনের জন্য। ওই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে আপনার সমস্ত জিনিস পাবেন আপনি। সুবিধাটা বেশি। হ্যাঁ, রিডাক্স ফ্রেমওয়ার্ক আছে, অপশন ট্রি ফ্রেমওয়ার্ক আছে, অপশন ফ্রেমওয়ার্ক আছে, এই ধরনের অনেক ফ্রেমওয়ার্ক আছে বাজারে। আচ্ছা, ওগুলো আমরা পরে আসবো। এখানে আসেন, এই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড ফিচার, এই কোডটুকু যদি আমি অ্যাড করি, খেয়াল করেন এই কোডটুকু কপি করে কোথায় অ্যাড করব? ফাংশনে। এই যে পিএসপি তো শুরু করছি, তাই না? তো এইখানে এইটুকু আমি এখানে কোডিং এর ভিতরে লিখে দেবো, ইয়ের ভিতরে। এখানে কি লেখা আছে? এই পিএসপি আর দরকার নাই, পিএসপি তো লেখাই আছে, শুধু উপরে কমেন্টস দিয়ে দেবো। এই কোডটুকু কেন অ্যাড করব? চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার। এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, এই কোডটুকু দিলাম। দেওয়ার কারণে কি হলো, আমি এখন এই যে ইয়ে যাব, এখানে রিফ্রেশ দেবো। এখানে রিফ্রেশ দিলে দেখবেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা অপশন পাবেন। এই অপশনটা ছিল না, এই দেখেন ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমাদের ছিল না। কারণ কি, এইটার অপশন আমাদের ফ্রেম এই যে ফাংশনে অ্যাড নাই, করা নাই, কারণ আমরা নতুন বানাইতেছি একটা, এটা নাই। এর জন্য এখানে এখন এখান থেকে আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে গেলে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালার থেকে দিতে সিলেক্ট করলে এই যে কালার দিলে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, দেখছেন? এই কালারটা কোথায় থেকে দিলাম? এখন আমরা সেভ দিলাম, এখানে এসে রিফ্রেশ দিবেন, দেখবেন এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কই আসে নাই তো? স্যার ইয়ে দেন না, রিফ্রেশ হয়নি স্যার। হয়েছে, এই যে এখানে তো আসছে। এখানে সেভ দেন না, ওই যে এখানে সেভ দিছি। এই ব্যাকগ্রাউন্ডটা ওই যে এইটার পিছনে হয়তো বা ঢাকা পড়ে গেছে, কিন্তু এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, বুঝতে পারছেন তো? এটার উপরে হয়তো আরেকটা কালার দেওয়া আছে, এই যে এইটা একটা গ্রে কালার দেওয়া আছে, তো এটা নিচে আছে। ছোট করে ছোট করলে দেখা যায় না, তো এটা এই যে ব্যাকগ্রাউন্ড দেখা আচ্ছা, যাই হোক, এই কালার, এখান থেকে কালার, তো এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিফল্ট কালারে দিয়ে দেবো। এখানে যে প্রুফ আমাদের এইখানে তো ছিল না, আমাদের অ্যাডমিন বারে এখানে কি ব্যাকগ্রাউন্ড ছিল? এই যে এইখানে দেখায়, এটা তো ছোট হয়ে গেছে। এখানে কি ব্যাকগ্রাউন্ড নামে কোনো কিছু ছিল না। এখন এই কোডটুকু দেওয়ার কারণে এখানে ব্যাকগ্রাউন্ড আসছে, ঠিক আছে? হ্যাঁ, এই তো এটাই আমাদের হলো। আরো কিছু চেঞ্জ করতে পারি, দেখেন এই ফাংশনগুলো অ্যাড করলেই ওখানে অ্যাড হয়ে যাবে। সাপোর্ট ফিচার ইমেজ, এই ফিচার ইমেজটা কি? এই দেখেন এখন এখানে যে আমরা এখানে তো আমাদের ফিচার ইমেজের জন্য অপশন দেয়নি এখনো। ফিচার ইমেজ হলো আমরা যদি পোস্টে যাই, এখন তো পোস্ট নাই, এই যে অ্যাড নিউয়ে যাই, অ্যাড নিউয়ে গেলে এখানে এই যে টাইটেল এইখানে, আর এইখানে নিচে একটা থাকে না ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা মানে কি, এই পোস্টের কোনো একটা জায়গায় ছবি অ্যাড হবে। আর একটা আছে মিডিয়া ইমেজ, এই মিডিয়া ইমেজ মানে কি, এই পোস্টের যে কোনো জায়গায় আপনি ইমেজটা অ্যাড করতে পারবেন। তো এই ফিচার ইমেজ অ্যাড করার জন্য আমাদের ফাংশনের একটা ফাংশন অ্যাড করতে হয়, কি নাম? ওটা হলো সেট ফিচার ইমেজ। এই ফাংশনটা ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে এই যে ফিচার ইমেজের জন্য এটুকু আমি কপি করে নিয়ে যাই।
এইটুকু কপি করে আমার ফাংশন যেটা আছে এখানে দিয়ে দেবো। আর এখানে আর পিএসপি দরকার নাই, আমি পিএসপি দিতেছি না কেন, পিএসপি দিলে ভালো, কারণ আমি তো এই যে পিএসপি উপরে দিয়ে রাখছি আর নিচে শেষ করে দিয়ে রাখছি, এগুলো সবই তো পিএসপির কোড, এই জন্য আমার বারে বারে পিএসপি দেওয়ার দরকার নেই। এই ঠিক আছে, এই সিস্টেমটা প্রথমে দিয়ে দিলাম পরবার হ্যাঁ হ্যাঁ এই ঠিক। তাহলে এই যে দিয়ে দিলাম এখন পিএসপি সাপোর্ট, এই যে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইল এটুকু দিয়ে দিলে এই যে ইমেজকে একটা জিনিস মনে রাখবেন, আপনার ওয়ার্ডপ্রেসে বলে থাম্বনেইল, ওয়ার্ডপ্রেসের ভাষায় আমরা যে ইমেজ বলি না এর ওরা বলে থাম্বনেইল, হ্যাঁ পোস্ট থাম্বনেইল, ওয়ার্ডপ্রেস থিম সাপোর্ট। এখন এখানে আসেন রিফ্রেশ দেন, এখানে কিন্তু ফিচার্ড ইমেজ নাই, ফিচার্ড ইমেজ কেন ইউজ হয় এটা তো আমরা জানি। আচ্ছা এখন এখানে রিফ্রেশ দেন, এই দেখেন এখানে সেট ফিচার ইমেজ, এখান থেকে আপনি ফিচার ইমেজ ইউজ করতে পারবেন। কারণ এই ফিচার ইমেজটা এই পোস্টের কোন জায়গায় অ্যাড হবে ওইটাকে আপনাকে কল করতে হবে, কল করার জন্য একটা ই আছে, তো সেটা আপনার ওইখানে ওই ফিচার ইমেজের ওইখানে কল করে দিতে হয়। কলের কোডটা এইটার মধ্যে না, ওই যে ওইটার মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, আমি যে ফিচার ইমেজ তো আসবে না, আপনি এটা কোথায় শো হবে এটা তো দিলেন না, এখন শুধু আমি পোস্টের মধ্যে পাওয়া দিলাম, এই যে পোস্টের মধ্যে ফিচার ইমেজটা পাওয়া দিলাম। কারণ এখন এখানে তো আমার কোনো পোস্টও নাই, এখানে কোনো পোস্ট আছে নাকি, আমার যে থিম ডিজাইনটা পোস্ট নাই তো, তাহলে আমি দেখাই দেবো, এই যে এখানে নাই, এই যে আগের থিমটাতে এটা দেখানো আছে ওইটা তো দেখে দিয়ে, ঠিক আছে। এখানে তো পোস্ট নাই, পোস্ট একটা পোস্ট পেজ ব্লগ পেজ বানাবো, ওইটার মধ্যে পোস্ট পেজ বানাবো, ওইটার মধ্যে দিয়ে দেখাই দেবো। আচ্ছা ওইটুকু থাকা আপাতত। এখন আসেন এই যে যে পেজটা আমি তৈরি করলাম এই পেজটাকে এখন আমার সেপারেট করতে হবে, সেপারেট করতে হবে। কেন সেপারেট করতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসে সেপারেট করে আপনি এই যে পেজ বাই পেজ এইটা আপনি হ্যাঁ ওইভাবে আমার কল করতে হবে। তাহলে সেপারেট করার জন্য আমরা কি করব, এই যে ইনডেক্স ফাইলটাকে যাব, যাওয়ার পরে এইখান থেকে হেড অংশ থেকে এইখান থেকে শুরু করে একদম হেড, হেড কোন পর্যন্ত আমাদের না, এইখান থেকে তো হেড শুরু হয়েছে তাই না, শুরু হয়ে আমরা এই যে একদম ই পর্যন্ত নিয়ে নেবো, এই যে মেনু পর্যন্ত নিয়ে নেবো, মেনু না স্লাইডার পর্যন্ত নিয়ে নেবো, ঠিক আছে। এটুকু আমরা হেড ধরবো আর নিচে ফুটার ধরবো আমরা এইখান থেকে, আর এটুকু আমাদের কন্টেন্ট থাকবে। তো এখান থেকে একদম স্লাইডার পর্যন্ত নিয়ে নেই, স্লাইডারটা আলাদা করতে হয়, আর যদি আলাদা করতে হয় পরে আলাদা করবো, হ্যাঁ উপরে অ্যাড শেষ। আচ্ছা একটু দেখে নেই এই পর্যন্ত তাই না, স্লাইডার হ্যাঁ না, কন্টেনার মানে হলো, কন্টেনার মানে কি আমি বলি, কন্টেনার মানে হলো এই যে আপনার উপরের যে এই যে এটা এইটুকুর ভিতরেই লেখা থাকবে, এগুলো কন্টেনার। সিএসএস বোস্টেপের ক্লাস কন্টেনার মানে হলো এই যে 1170 পিক্সেলের ভিতরেই থাকবে লেখা, লেখা এটার বাইরে আর যাবে না, এটাকে বলে কন্টেনার। কন্টেনার একদম হেডার থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে, এগুলো হেড অংশ, হেড অংশ তো গেলই, তারপরে এই যে এখানে হেডার, হেডারের ভিতরে আমরা ন্যাপ শুরু করছি, ন্যাপের ভিতরে এই যে মেনুটা যখন আসবে তখন মেনুটা আসছে কন্টেনারের ভিতরে, এই যে মেনু, এই যেগুলো তো আমাদের ডাইনামিক, এগুলো এখন আমার কিন্তু দরকার নাই, এগুলো আমি ফেলে দিতে পারি, এইটুকু আমার দরকার নাই কিন্তু, বুঝতে পারছেন না, ফেলে দিলে বুঝবেন তো পরে আবার। এই যে আমার স্ট্যাটিক যে মেনু এটা তো আর দরকার নাই, ডাইনামিক হয়ে গেছে, এখন এটা ফেলে দিয়ে দেখি কি অবস্থা, আবার ফেলে দিলে না সব চলে গেল, হ্যাঁ ঠিক আছে তাই না, না চলে যাওয়ার প্রশ্ন না, তারপরে একটু ওভার কনফিডেন্স। এই এখন কন্টেইনার পর্যন্ত এই পর্যন্ত আমরা নিয়ে নিই, ঠিক আছে। এইটুকু কাট করে আমরা পরে আচ্ছা এইটুকু কাট করে এখানে আমরা কল করব, কি কল করব, পিএসপি কল, হ্যাঁ আচ্ছা এই যে এইটুকু করে নিই, এই যে এইটুকু করে গেট, কি নাম, গেট আন্ডারস্কোর হেডার, তারপরে এইভাবে না এই কোডটুকু, তো গেট হেডার দেখা এটা সেভ দেবো, দেওয়ার পর এখানে একটা নতুন ফাইল বানাবো, এর নিউ, এখানে পেজ কপি করবো, করে এইখানে এটা সেভ দিব, এটার নাম দিব কি হেডার ডট পিএসপি, এইটা এখানেই থাকবে, হেডার ডট পিএসপি সেভ, শেষ। এইটুকু করার মানে কি হলো, এই ইন্ডেক্সে এই যে হেডার ডট পিএসপি এইটুকুর মাধ্যমে এখানে হেডার ডট পিএসপি, এখানে কিন্তু এখানে যেভাবে লিখছি ঠিক সেইভাবেই লিখতে হবে, এই গেট হেডার, এবং এখানে এই হেডার নাম দিতে হবে, দেওয়ার পরে এখানে যখন আপনি রিফ্রেশ করবেন দেখবেন সেম জিনিস থাকবে, তার মানে ঠিক আছে। এখন আসেন ফুটারটুকু আলাদা করে ফেলি,
ফুটারটুকু আলাদা করব কোথা থেকে, এই যে একদম লাস্টে থেকে, এইখান থেকে শুরু করে আমরা ফুটার কোন জায়গা থেকে শুরু হয়েছে দেখে নেব। জাম বাটন এখান থেকেও নিতে পারি। জাম বাটন মানে কি? জাম বাটন মানে হলো এই যে এটা, এই যে এটা, বুঝলেন না? অথবা এখান থেকেও নিতে পারি, এখান থেকে নেই, জাম বাটনের পরে থেকে নেই, এইখান থেকে নেই, এই যে এখান থেকে। জাম বাটন নাম্বার মনে আছে তো আপনাদের নাকি? হ্যাঁ ঠিক আছে, এগুলো কপি করে পিএসটি এখানে লিখতে হবে গেট ফুটার। এই হ্যাঁ হ্যাঁ, এই গেট ফুটার, আগে হিরো এডিট ছিল এটার নাম আগের ভার্সনে। এখানে আচ্ছা ফুটার এটা দিলাম, দেওয়ার পরে এখানে এসে সেভ দিলাম, এখানে সেভ দিলাম, এখানে দিব ফুটার ডট পিএসটি, ঠিক আছে? ফুটার ডট পিএসটি সেভ দিলাম, এই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে আপনার যদি আরো কিছু থাকে, সাইড বার থাকলে অথবা এগুলো থাকলে, আপনি যদি মনে করেন এটারও আলাদা করবেন, করতে পারেন। তো আমি আপাতত এটুকুই করলাম, করার পরে এখন কাজ করব। কি কাজ করব? কিন্তু যেতে পারে একটু সেভ করে না। আচ্ছা এইটুকু সেভ করে নিই না।